আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অনিকেত প্রান্তর সাহিত্য সংস্কৃতি আলোচনার পেজে সকল কবি, সাহিত্যিক, গুণীজন এবং অনিকেত প্রান্তরের অনিকেত প্রান্তর পরিচালনাকারী সকল মহোদয়গণের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। অনিকেত প্রান্তর যারা পরিচালনা করেন সে সকল কলা কৌশলী গুণী মহোদয়গণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে যেখানে সাহিত্য, সংস্কৃতি, কবিতা, গান, গল্প এ সকল বিষয় নিয়ে আলোচনা করার একটি ব্যবস্থা বা মাধ্যম করে দিয়েছে। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা ছাড়া আর কিছু বলার ভাষা নেই। আসলে এমন কাজ সবার ভাগ্যে হয় না, আর এমন কাজ সবাই করতে পারে না। এইগুলো কাজ করার জন্য বিশেষ কিছু প্রতিভার প্রয়োজন, বিশেষ কিছু জ্ঞানের প্রয়োজন, যা সবার মস্তিষ্কে আসে না। তো যাই হোক, তাদের প্রতি ভালোবাসা চিরন্তন, অফুরন্ত। তাদের কারণে আমরা এখানে অনিকেত প্রান্তর পেজে কিছু বলার সুযোগ পাচ্ছি, বা সবাই সবাইকে চিনতে পারছি, পরিচিত হতে পারছি। এটি আসলে অনেক বড় একটি বিষয়। আপনারা, আমি, কে কোথায় আছি না আছি, কিন্তু আমরা এই অনিকেত প্রান্তর পেজে অনেক দূর দূরান্তর থেকে, বিদেশ থেকে একত্রিত হতে পারছি। এই জন্য আমরা অনেকটাই গর্বিত। কারণ অনিকেত প্রান্তর যদি এমন একটি ব্যবস্থা, প্ল্যাটফর্ম তৈরি করে না দিত, তাহলে আমরা এখানে একত্রিত হতে পারতাম না। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা। আজকে আমার আলোচনার বিষয়বস্তু ছন্দের কবিতা কিভাবে লিখব। আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। সবাই প্রতিদিন কম বেশি করে কিছু না কিছু আলোচনা করে, কিন্তু আমার জন্য একটি নির্বাচিত, সেটি হচ্ছে কবিতা ছন্দের আলোচনা নিয়ে আমার এখানে আগমন। এখানে অনিকেত প্রান্তরে আমাকে রবিন ভাইয়া সুযোগ করে দিয়েছে সপ্তাহে একদিন সপ্তাহে একদিন আমি যেন ক্ষণিক কবিতা এবং ছন্দের বিষয় নিয়ে আলোচনা করি। সেই সুবাদে আমার কালকে আলোচনা ছিল, কিন্তু কালকে আমাদের একটি বিশেষ প্রোগ্রাম আছে মে দিবস নিয়ে। সে কারণে আমি কালকের প্রোগ্রামটি আমি স্থগিত করে, বা রবিন ভাইকে বলছি, ঠিক আছে, আমাদের বিশেষ প্রোগ্রামটি বিশেষ মেহমানদের জন্য দেওয়া উচিত। তো সেই সুবাদে আমার কালকের প্রোগ্রামটি ক্যান্সেল হয়ে আমি আজকে বৃহস্পতিবার আমি কবিতা এবং ছন্দের আলোচনা নিয়ে এসেছি। কালকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না। কালকে আমাদের বিশেষ প্রোগ্রাম অনিকেত প্রান্তর পেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সকলেই আমন্ত্রিত হবেন। তো আজকে আমার এখানে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ছন্দের কবিতা কিভাবে লিখব।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? তো এই যে এটি কিন্তু আমার আলোচনা হ্যাঁ, আমারই আলোচনা কিন্তু এই যে ছন্দের কবিতা কিভাবে লিখব, এটি কিন্তু একজন ব্যক্তি প্রশ্ন করেছিল। এই প্রশ্নের মানে উত্তর দেওয়ার জন্যে এই আলোচনাটা আজকে আমি প্রশ্ন উত্তর ভিত্তিক করব। আমাকে একজন বলেছিল বা অনেকেই বলেছে যে ছন্দের কবিতা কিভাবে লিখব। যার কারণে আজকে আমি এই আলোচনাটি এখানেই উপস্থাপন করছি যে ছন্দের কবিতা লেখার নিয়ম কানুন কি? আর ছন্দের কবিতা আমরা কিভাবে লিখব? আসলেই যে তিনি যে প্রশ্ন করেছে যে ছন্দের কবিতা আমি কিভাবে লিখব? আসলে এই প্রশ্নটি করা তার যথার্থ হয়নি। এই প্রশ্নটির মাঝে একটু ভুল আছে। সে ভুলটি আমি বলে দিচ্ছি সেই ব্যক্তি মহোদয়কে। তিনি হয়তো এই বিষয়টি বা এই ধরনের প্রশ্ন আরো যারা করবে তাদের প্রতি আমি বলছি যে এই ধরনের প্রশ্ন করা মানে সঠিক হয়নি। এর মাঝে একটি ভুল আছে। হয়তো এই ভুলটি অনেকের কাছে ধরা পড়বে না। কিন্তু আমার কাছে এই ভুলটি ধরা পড়েছে। তো হুম, ফজলুল হক ভাইয়া, আসসালামু আলাইকুম। তো আপনি কি আমার আলোচনা শুনতে পারছেন? আপনি আমাকে একটি মেসেজ উম করে জানিয়ে দিন যে আমার আলোচনাটি শোনা যাচ্ছে কি যাচ্ছে না? আমার কথাগুলো ক্লিয়ার হচ্ছে কিনা? তাহলে আমি মূল আলোচনায় চলে যাব। আমার আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছন্দের কবিতা কিভাবে লিখব? এই বিষয় নিয়ে এই প্রশ্নটি আরেকজনের। এই প্রশ্নটির উপর নির্ভর করে আমি আজকে আলোচনা করব। তা যারা আমার এই লাইভ উম আলোচনাটি শুনছেন তারা অবশ্যই আমাকে বলেন যে আমার সাউন্ড ক্লিয়ার আসছে কিনা, আমার কথাগুলো শুনতে পারছেন কিনা। তো যে আছেন সে আমাকে একটু জানাবেন। আ তাহলে আমার জন্য মানে কথা বলা একটু সহজ হবে। আর যদি আমি মানে আলোচনা করলাম কিন্তু আপনারা শুনতে পারলেন না, তাহলে এই আলোচনা করে কোনো মূল্য নেই। তো যে আছেন সে একটু আমাকে হেল্প করেন যে আপনি একটি কমেন্ট করে জানিয়ে দিন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমার কথাগুলো শুনতে পারছেন কিনা। তো সেই ব্যক্তির আলোচনা মানে সেই ব্যক্তির প্রশ্ন সাপেক্ষে বা প্রশ্নের উত্তর স্বরূপ আজকের আমার এই আলোচনা। তো আসলে মানে সে ব্যক্তির প্রশ্ন করতে একটু ভুল হয়েছে। সেই ভুল বিষয় নিয়ে একটু আলোচনা করি। তারপরে ছন্দের কবিতা কিভাবে লিখবো এই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার ভুল কি, তার প্রশ্ন করার মধ্যে কি ভুলটি আছে সেই ভুলটি আগে তুলে ধরি। তাহলে সবার মানে এই ধরনের প্রশ্ন আর কেউ করবে না। তো এখান থেকে অনেকে হয়তো শিক্ষা নিতে পারবে। সেই ব্যক্তির প্রশ্ন ছিল ছন্দের কবিতা কিভাবে লিখব? ভাইয়া যে আসলে ছন্দের কবিতা এই ধরনের প্রশ্নটি হবে না। কারণ ছন্দের হুম, রুবেল ভাইয়া আপনি মানে করেন যে সাউন্ডটি শোনা যাচ্ছে কি যাচ্ছে না? আমি কারো থেকে রেসপন্স পারছি না। আপনি আমাকে শুধু মানে একটি মেসেজ জানিয়ে দিন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমার কথাগুলো শোনা যাচ্ছে কি যাচ্ছে না। তারপরেরটা পরে। হুম, তো এই যে আমাদের যে সেই ব্যক্তির যে আপনার প্রশ্নটি যে ছন্দের কবিতা কিভাবে লিখব? এই কথাটি তার সঠিক হয়নি। উম কেন সঠিক হয়নি?
ঠিক আছে, ধন্যবাদ রুবেল ভাইয়া। আমি আর মানে আলোচনার মধ্যে তেমন কারো কমেন্টের উত্তর দিতে পারব না। কেন এটি একটি আলোচনা। এখানে আলোচনার মধ্যে কারো কমেন্টের উত্তর দিলে আলোচনা মানে ওভাবেই মানে যেভাবে ফুটে ওঠার কথা সেভাবে ফুটে ওঠে না। আলোচনা নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়। তাই আমি কমেন্টের উত্তর দিতে পারব না। যদি কেউ কমেন্টের উত্তর দেয় তা দেবে। সে বিষয়টি ব্যতিক্রম। যেহেতু কমেন্টের উত্তর দিতে গেলে আলোচনা ব্যাঘাত ঘটে যায়। তার কারণে আমি আলোচনা মানে কমেন্টের উত্তর দিতে পারব না। এজন্য আমি সবার কাছে দুঃখিত। যদি কারো ভালো লাগে তাহলে আমার আলোচনাগুলো শুনবেন। অথবা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন। আর যদি ভালো না লাগে তাহলে শোনারও প্রয়োজন নেই আর শেয়ার করারও প্রয়োজন নেই। সেটি আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। তো আলোচনায় চলে যাই আর অন্য দিকের কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। তো আজকের আলোচনার যে ছন্দের কবিতা কিভাবে লিখবো এই কথাটি আমার নয়। এই বিষয় নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছে। তাদের প্রশ্ন নিয়ে আজকের এই আলোচনা। আজকের এই আলোচনায় আজকের এই আলোচনায় আমি সে বিষয়টি ক্লিয়ার করব যে তাদের প্রশ্ন করা সঠিক হয়নি বা প্রশ্নের মাঝে কিছুটা ভুল আছে। এই ভুল বিষয় নিয়ে আগে আলোচনা করি। তারপরে আমরা আসলে ছন্দের কবিতা কিভাবে লিখবো, এটার গঠন পদ্ধতি কি হবে, এটার নিয়ম কানুন কি হবে, ছন্দের কবিতা কোনটি, ছন্দ ছাড়া কবিতা কোনটি, আসলে ছন্দ কাকে বলে, এই বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করব। আগে উনার প্রশ্নের মধ্যে যে ভুলটা আছে, এই ভুলটা নিয়ে আগে কিছু আলোচনা করি। তো আসলে ভাই বোন অনেকেই প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের যে বিষয়টি তাদের প্রশ্নটি ছিল আমার কাছে জানতে চেয়েছিল, ছন্দের কবিতা কিভাবে লিখবো? এটি তাদের মূলত প্রশ্ন ছিল। এই প্রশ্নটির আগে আমি সহজভাবে বলি, আসলে ছন্দ কবিতার মাঝেই আছে। ছন্দ ছাড়া কোনো কবিতাই হয় না। এখানে ছন্দের কবিতা কিভাবে লিখবো? এই প্রশ্নটি সঠিক অর্থ বহন করে না। এখানে যেহেতু ছন্দ গদ্য কবিতার মাঝে আছে, পদ্য কবিতার মাঝে আছে। ছন্দ ছাড়া কোনো কবিতা নয়। তাহলে একটি বিষয় ক্লিয়ার হয়ে গেল যে ছন্দ গদ্য কবিতার মাঝে আছে, পদ্য কবিতার মাঝে আছে। তাহলে প্রশ্নটি কিভাবে হওয়া দরকার ছিল? যে আমরা নির্দিষ্ট রীতি কাঠামোর ছন্দের কবিতা কিভাবে লিখব? যেহেতু ছন্দ একটি গদ্য ছন্দ, একটি পদ্য ছন্দ। গদ্য ছন্দ হচ্ছে কি অনির্দিষ্ট রীতিনীতি কাঠামোয় গঠিত, আর পদ্য ছন্দ হচ্ছে নির্দিষ্ট রীতিনীতি নিয়ে গঠিত। তাহলে এখানে দুটি বিষয়, একটি হচ্ছে পদ্য ছন্দ, একটি হচ্ছে গদ্য ছন্দ। তাহলে প্রশ্ন মানে ধরনটা হওয়ার দরকার ছিল যে আমরা নির্দিষ্ট রীতির কবিতা কিভাবে লিখব, অথবা নির্দিষ্ট ছন্দ রীতির কবিতা কিভাবে লিখব। যেহেতু ছন্দ আমাদের গদ্য ছন্দের মাঝেও আছে, পদ্য ছন্দের মাঝেও আছে। ছন্দ ছাড়া কোনো কবিতা হয় না। আমাদের অনেকের মাঝে একটি ভুল ধারণা বা অনেক আগ থেকে এই বিষয়টি আমাদের মস্তিষ্কে প্রবেশ করেছে যে ছন্দ মানেই তো নির্দিষ্ট মাত্রা মিল, নির্দিষ্ট রীতি, নির্দিষ্ট নিয়ম কানুনের কবিতাকে ছন্দের কবিতা বলে। আর যেগুলো নির্দিষ্ট নিয়ম ছাড়া সেগুলোকে গদ্য কবিতা বলে। এ এই নিয়মটা আমাদের অনেকের মাঝে বিদ্যমান। তারা এই বিষয়টি নিয়ে মানে ধারণা করে আসছে যে ছন্দ বলতেই নির্দিষ্ট রীতিনীতি কাঠামো, আর ছন্দ ছাড়া বলতে অনির্দিষ্ট রীতিনীতি কাঠামো। আসলে এই বিষয়টি ঠিক নয়। এই ভাবনাটি ঠিক নয়, এই ধারণাটি ঠিক নয়। ছন্দ মানে নির্দিষ্ট রীতিনীতি কাঠামো যে একক ছন্দ তা নয়। ছন্দ যেমন নির্দিষ্ট রীতিনীতি কাঠামোর মাঝে আসছে, তেমনি ছন্দ অনির্দিষ্ট রীতিনীতি কাঠামোর মাঝে আছে। তাই তো কবিতা লেখার দুইটি ধারা, দুইটি নিয়ম। একটি হচ্ছে
গদ্য ছন্দ, একটি হচ্ছে পদ্য ছন্দ। গদ্য ছন্দের মাঝে অনির্দিষ্ট রীতিনীতি কাঠামো, অনির্দিষ্ট নিয়মকানুন বিদ্যমান। পদ্য ছন্দের মাঝে নির্দিষ্ট রীতিনীতি কাঠামো, নির্দিষ্ট নিয়মকানুন বিদ্যমান। তাহলে তাদের প্রশ্ন করার প্রশ্নটা যথার্থ হতো তখনই, যে আমরা নির্দিষ্ট রীতিনীতি কাঠামোর কবিতা কিভাবে লিখব? অথবা নির্দিষ্ট ছন্দরীতির কাঠামোর কবিতা কিভাবে লিখব? এভাবে প্রশ্ন করা যুক্তিসঙ্গত ছিল। কিন্তু এভাবে প্রশ্ন না করে তারা প্রশ্ন করেছে ছন্দের কবিতা কিভাবে লিখব? হ্যাঁ, এটা ঠিক আছে। যেহেতু আমাদের বর্তমানে অনেকেই এনালাইসিস করে না, গবেষণা করে না। যার কারণে এদের গবেষণা না থাকার কারণে তারা শুধুমাত্র নির্দিষ্ট রীতিনীতি কাঠামোর কবিতাকে ছন্দের কবিতা ভেবে নিয়েছে। আর যেগুলোর মাঝে নির্দিষ্ট রীতিনীতি কাঠামো নেই, নির্দিষ্ট মাত্রা মিল নেই, সেগুলোকে তারা ছন্দের কবিতা ভাবে না। এটি আমাদের বর্তমানে প্রচলিত নিয়ম। এই নিয়মে আমাদের ৯৫% কবি সাহিত্যিক মহোদয়গণ বিদ্যমান আছে। যার কারণে তারা এই নিয়মেই প্রশ্নটি করছে। হয়তো এই প্রশ্নটি তারা আরো অনেকেরই করেছে। হয়তো তারা অন্যভাবে উত্তর দিছে, কিন্তু আজকে আমার এই উত্তরটি হবে ব্যতিক্রম। তো আমার একটি বিষয়, আমার গবেষণা বা আমার এনালাইসিস একটি বিষয় যে পরিষ্কার পেল, প্রকাশ পেল, সেটি হচ্ছে ছন্দ নির্দিষ্ট মাত্রা মিলের কবিতা তো আছে, অনির্দিষ্ট মাত্রা মিলের কবিতা তো ছন্দ আছে। ছন্দ ছাড়া কোনো কবিতা হয় না। ছন্দ নিয়েই কবিতা হয়। সেটি গদ্য ছন্দ হোক, সেটি পদ্য ছন্দ হোক। পদ্য ছন্দের মাঝেও আম আপনার ছন্দ আছে, গদ্য ছন্দের মাঝেও ছন্দ আছে। ছন্দ নেই, কবিতা নেই। ছন্দ আছে, কবিতা আছে। যে কবিতার মাঝে ছন্দ নেই সেটি কবিতা নয়। সেটি পদ্য কবিতা নয়, সেটি গদ্য কবিতাও নয়। সেটি পদ্য ছন্দের কবিতাও নয়, সেটি গদ্য ছন্দের কবিতাও নয়। যে কবিতার মাঝে ছন্দ নেই সেটি কোনো কবিতাই নয়। সেটিকে আমরা গদ্য কবিতা বলতে পারবো না, মুক্ত কবিতা বলতে পারবো না, মুক্ত কবিতা বলতে পারবো না, কোনো কবিতাই বলতে পারবো না। সেটি একটি সাধারণ কথা বলতে পারবো, সাধারণ ভাষা বলতে পারবো। সেটি কোনো কবিতা নয়। কবিতা মানেই ছন্দ, ছন্দ মানেই কবিতা। সেটি পদ্য ছন্দের কবিতা হোক অথবা গদ্য ছন্দের কবিতা হোক। প্রত্যেকটি কবিতার মাঝেই ছন্দ আছে। ছন্দ ছাড়া কোনো কবিতা হয় না। এটি ক্লিয়ার কথা। তো এখন যাই হোক, এখন এই যে আসলেই ছন্দের কবিতা আমরা কিভাবে লিখবো? যেহেতু আ ওই ভাইদের বা ওই বোনদের যে প্রশ্নটি, তো সেই কথা নিয়ে আমি আজকে আসি। তার প্রশ্নটিকে আমি সঠিকভাবে নিয়ে আমি আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। তো তার প্রশ্নটি আমি সঠিক ভেবে নিলাম, যদিও ত্রুটি আছে। তো ছন্দের কবিতা আমরা কিভাবে লিখব? আসলে এখানে যে আমরা ছন্দের কবিতা লেখার ক্ষেত্রে আগে আমাদের একটি বিষয় জানতে হবে। এটি একটি নির্দিষ্ট রীতি কাঠামো। আমরা ২ টি নিয়ম আছে। ছন্দের কবিতার যেহেতু ২ টি নিয়ম আছে। একটি হচ্ছে গদ্য রীতি, একটি আছে পদ্য রীতি। একটি হচ্ছে গদ্য ছন্দ, একটি পদ্য ছন্দ। ধরে নিলাম আমরা আজকে যে পদ্য ছন্দের কবিতা লিখব। তো পদ্য ছন্দের কবিতা লিখতে গেলে যে ৩ টি আপনার যে আমাদের বর্তমানে সাহিত্য জগতে পদ্য ছন্দের কবিতা লেখার যে রীতিনীতিগুলো আছে বা আমাদের পাঠ্যপুস্তকে যে বিষয়গুলি প্রকাশ করেছে, সেখানে আমরা পদ্য ছন্দের ৩ টি রীতি দেখতে পাই। যদিও আরো ব্যতিক্রম ২ টি আছে, তবে আমাদের ৩ টি রীতি বর্তমানে অনেক বিদ্যমান। সেটি হচ্ছে কি? একটি হচ্ছে অক্ষরবৃত্ত রীতি, একটি হচ্ছে স্বরবৃত্ত রীতি, একটি হচ্ছে মাত্রাবৃত্ত রীতি। আমাদের এই পাঠ্যপুস্তকে ৩ টি রীতি বিদ্যমান আছে। আমাদের এই পাঠ্যপুস্তকে ৩ টি রীতি নিয়ে কবিতা প্রকাশ পেয়েছে বা ৩ টি রীতির কবিতা লেখা হয় বা অধিকাংশ ক্ষেত্রেই প্রকাশ পেয়েছে আমাদের পাঠ্যপুস্তকে যত কবিতা আছে। তার মাঝে আরো কিছু আছে, সেটি হচ্ছে কে? মাইকেল মধুসূদন দত্তের অমিত্রাক্ষর রীতি। এটি মিলে ৪ টি। আর আরেকটিও পাওয়া যাচ্ছে নির্দিষ্ট মাত্রা মিলের মুক্তকৃতি। মুক্তকৃতি ২ প্রকার। একটি হচ্ছে নির্দিষ্ট মাত্রা মিল,
রীতি, কিছু অনির্দিষ্ট মাত্রা মিলের রীতি। একটি হচ্ছে নির্দিষ্ট মাত্রা মিল সাদৃশ্য রীতি, অপরটি হচ্ছে অনির্দিষ্ট মাত্রা মিল সাদৃশ্য রীতি। তো আমাদের এই যে মানে আপনাদের মূল বিষয়গুলি ৩ টি। আমাদের যে অনেকেই বলে থাকে যে ছন্দ ৩ প্রকার। আ তারা বলে থাকে আমাদের আলোচনায় বা আমাদের যারা বিজ্ঞ প্রবীণ কবি সাহিত্যিকগণ আছে, তাদের আলোচনা হলো ছন্দ ৩ প্রকার। তারা ছন্দকে নির্দিষ্টভাবে ৩ প্রকার ভেবে নিয়েছে। একটি তারা বলছে যে অক্ষরবৃত্ত ছন্দ, একটি বলছে তারা মাত্রাবৃত্ত ছন্দ, একটি বলছে তারা স্বরবৃত্ত ছন্দ। আর এই ৩ টি রীতি নিয়ে ৩ টি ছন্দ নিয়ে আমাদের এই কাব্য জগতের মানে আপনার এই সুগভীর পথ চলা, যার পথ কোনো বিরাম নেই। তা আসলেই যে এখানে মূল বিষয়বস্তু হলো যে আসলে এগুলো কিন্তু রীতি বলাই বেটার হবে। যে ছন্দ, হ্যাঁ, বলতে হবে নির্দিষ্ট মাত্রা মিল ছন্দের কবিতা এভাবে বললে মানে মানে পুরা বাক্যটি মানে পুরা যে মেসেজটি ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে ছন্দ ২ প্রকার। একটি হচ্ছে পদ্য ছন্দ, একটি হচ্ছে গদ্য ছন্দ। তাহলে এখানেও একটি প্রশ্ন তুলতে ছন্দের কবিতা কিভাবে লিখব? পদ্য ছন্দের মাঝেও যেহেতু ছন্দ আছে, গদ্য ছন্দের মাঝেও ছন্দ আছে। ছন্দ ছাড়া কোনো কবিতা হয় না। তাহলে প্রশ্নটি কেমন একটু হয়ে গেল? তাহলে আমাদের এখানে প্রশ্নটি করা দরকার ছিল, নির্দিষ্ট মাত্রা মিল ছন্দের কবিতা কিভাবে লিখব? তাহলে প্রশ্নটি যথার্থ হয়ে যায়। এই প্রশ্নটির মাঝে আর কোনো ভুল থাকে না। প্রশ্নটি এভাবে নির্দিষ্ট মাত্রা মিল ছন্দের কবিতা কিভাবে লেখব? যেহেতু আমাদের নির্দিষ্ট মাত্রা মিলের মাঝে কয়েকটি ধারা আছে, কয়েকটি মানে গঠন প্রণালীর বিভেদ আছে। যেমন আপনার বিভাজন আছে। যেমন সর্বত্র রীতি, এটির একটি আলাদা একটি বৈশিষ্ট্য আছে। মাত্রাবৃত্ত রীতি, এটির একটি আলাদা বৈশিষ্ট্য আছে। তারপর অক্রবৃত্তি এটির একটি আলাদা বৈশিষ্ট্য আছে। তারপরে অমিত্রাক্ষর রীতি এটির একটি আলাদা একটা বৈশিষ্ট্য আছে। তারপরে আপনার মুক্তকৃতি এটির একটি আলাদা বৈশিষ্ট্য আছে। তাহলে আমাদের এই যে উম উম যাই হোক আসলে কি মানে আমি দুঃখিত যে আমি আপনাদের অনেকের মন্তব্যের জবাব দিতে পারছি না। আসলেই জবাব দিতে গেলে আলোচনার মাঝে যদি আমি কথা থেমে দেই, তাহলে আলোচনার মাঝে ব্যাঘাত ঘটে। এটা আপনি জানেন যে এটি একটি ছন্দের ক্লাস। এটি এই বিষয় নিয়ে আমাকে যেমনভাবে তথ্য উপস্থাপন করতে হয়, যে তথ্যগুলো অনর্থক বা হাসির পাত্র না হয়ে যায়। আর এই তথ্যগুলো অন্বেষণ করতে বা এই তথ্যগুলো উপস্থাপন করতে আমাকে অনেক বই পড়তে হয়েছে। বই পড়া ছাড়া এইগুলো আমি গবেষণা করে রিসার্চ করে বাইর করতে পারিনি। তো যাই হোক, তো আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের যে আপনাদের ভালো-মন্দ কারো কমেন্টের আমি উত্তর দিতে পারছি না। আ এখানে হ্যাঁ, আমি পারবো। আমার লাইভ আলোচনা শেষ করে আমি অবশ্যই আপনাদের সবার কমেন্টের উত্তর দেব এবং কি আর যদি রবিন ভাইয়া পারেন তাহলে তাদেরকে একটু উত্তর দিয়ে দেবেন। অ্যা আর শেষের দিকে হয়তো আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিতে পারবো। যেহেতু আমার এই আলোচনা করতে গিয়ে কথা থেমে গেলে আমার লাইন চুক্ত হয়ে যায় বা আমার আলোচনার যে গতিবিধি হারিয়ে যায়। যেহেতু এখানে তথ্যমূলক আলোচনা, যেটি পাঠকদের জন্য হোক বা কবিদের জন্য হোক বা সাহিত্যিকদের জন্য হোক অথবা আমার জন্য হোক, যেটি উপকারিতা হতে পারে বা যে আলোচনার মধ্যে আমরা কিছুটা হলেও আ সমৃদ্ধ হতে পারি অথবা আমরা সমালোচনাক হতে পারি। আলোচনার মাঝে আমার আলোচনার মধ্যে ২ টি বিষয় ফুটে উঠতে পারে। হয় একটি আলোচনার মাঝে কেউ উপকার পাবে, কারো উপকারিতা হবে অথবা কারো মাঝে সমালোচনার ঝড় বয়ে উঠবে। কেউ প্রশ্ন করবেন, আর কেউ উপকৃত হবেন। তো যাই হোক, আমি এই দুটোর মধ্যেই মানে এই ২ টি মন্তব্য আমি খুব ভালোবাসি যে সমালোচনা না করলে
আপনার পরিপূর্ণ প্রকাশ করা যায় না, পরিপূর্ণ জ্ঞান বিকাশ হয় না। সমালোচনার মাধ্যমে জ্ঞান অর্জন হয়। আরেকটি যারা উপকৃত হবে তারা তো অবশ্যই আমাকে বলবে যে, "ভাই আমি একটু হলেও উপকৃত হয়েছি।" তো যাই হোক আমি এজন্য হয়তো অনেকের আ অন্যান্য যে আমাদের এই অনিকেত প্রান্তরে অনেকের মানে অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে গানের বা কবিতার। অ্যা আরো বিভিন্ন ধরনের গান, কবিতা মিক্স আরো বিভিন্ন ধরনের হয় সেখানে উপস্থাপন থাকে। তারা হয়তো উত্তর দেয়। কিন্তু আমি যেহেতু এখানে একাই তাই আমি অনেকেরই মন্তব্যের উত্তর দিতে পারছি না। এইজন্যই ক্ষমা প্রার্থী। তো যাই হোক আমি মানে মূল যে আলোচনায় সেখান থেকে আমি হয়তো অনেক দূর পিছিয়ে গিয়েছি। তো আমাকে আবার সেই আলোচনার দিকে যেতে হবে। তো আলোচনা চলছিল যে আমাদের ছন্দরীতি। যে প্রশ্নটি তখনই সার্থক হতো বা প্রশ্ন করা তখনই সার্থক হতো যখন আপনার কেউ বলতো যে আমরা নির্দিষ্ট নির্দিষ্ট রীতির নির্দিষ্ট নিয়ম কাঠামোর ছন্দরীতির কবিতা কিভাবে লেখব? অথবা সহজভাবে নির্দিষ্ট রীতির ছন্দের কবিতা কিভাবে লেখব? যেটি সহজ প্রশ্ন। ছন্দের কবিতা কিভাবে লিখব? এটির মাঝে পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না। এখানে অ্যা রীতি উল্লেখ করতে হবে। কারণ রীতি উল্লেখ করার কারণ কি? যে ছন্দের কবিতা পদ্য ছন্দের মাঝেও আছে, পদ্য ছন্দের মাঝেও আছে। আবার অথবা এভাবে উল্লেখ করতে পারত যে আমরা পদ্য ছন্দের কবিতা কিভাবে লিখব? এভাবেই প্রশ্নটি করলেও যথার্থ হতো। অথবা এভাবেও প্রশ্ন করতে পারত আমরা গদ্য ছন্দের কবিতা কিভাবে লিখব? তাহলে প্রশ্নটি যথার্থ হতো। মানে এটির উত্তরটি আরো সহজ হতো বা এই বিষয়টি সবার মাঝে একটি প্রভাব ফেলতো যে অবশ্যই ছন্দের মাঝে তো ধারা আছে। যেহেতু এখানে পদ্য ছন্দের কবিতা কিভাবে লিখবো অথবা গদ্য ছন্দের কবিতা কিভাবে লিখবো? এখানে ২ টি ধারা ক্লিয়ার। এখানে ক্লিয়ার রাস্তা প্রকাশ। মানে রাস্তা পরিষ্কার হয়ে গেল যে আমাদের কবিতা লেখার ২ টি রাস্তা আছে। যে যারা বলে একটি রাস্তা তাদের এনালাইসিস বা গবেষণার মাঝে ভুল আছে, তাদেরকে আমি বলব যে তারা এই বিষয়টি নিয়ে আরো এনালাইসিস করে, আরো গবেষণা করে তারা এই বিষয়টি পরিষ্কার করে নেবে যে কবিতা লেখার ২ টি রাস্তা। একটি হচ্ছে উন্মুক্ত রাস্তা, একটি হচ্ছে বাঁধনযুক্ত রাস্তা। যেমন কিছু আ আমাদেররা যদি গ্রামে যাই বা গ্রামে যারা থাকে তাদেরকে আমরা দেখতে পারি আমাদের যে অনেক কিছু আমরা লালন পালন করি, বিশেষ করে আমাদের গৃহপালিত পশু আ যাকে লালন পালন করি, যে আমরা যখন তাকে মানে গৃহপালিত পশুকে আমরা ২ টি উপায়ে লালন পালন করি। আমরা অ্যা মানে আমাদের ফাঁকা এলাকায় বা ফাঁকা চর এলাকায় তাদেরকে ছেড়ে দিয়ে অ্যা কেউ লালন পালন করি অথবা কেউ আবদ্ধ করে বেঁধে রেখে লালন পালন করি। তো এই যে আপনারা একটি বিষয় মনে রাখবেন যে বেঁধে রাখা এটি একটি নির্দিষ্ট। যে সে নির্দিষ্ট লক্ষ্যস্থানে শুধু যাইতে পারবে, আসতে পারবে। তার গতিবিধি এখানে সে নির্দিষ্ট রীতির বাইরে যাইতে পারবে না। সে আবদ্ধ, সে বন্দী, সে তার ইচ্ছা থাকলেও সে আর অন্য কিছু ভাবতে পারবে না। তাকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে হবে। যেমন নির্দিষ্ট মাত্রা মিল দিতে হবে, নির্দিষ্ট চরণ দিতে হবে, নির্দিষ্ট পদ দিতে হবে, নির্দিষ্ট পংক্তি দিতে হবে। এটি হচ্ছে নির্দিষ্ট রীতিনীতি কাঠামো। আর যদি আমরা উন্মুক্ত বাদরহীন যাই, তাহলে আমরা এখানে যেমন ওই গৃহপালিত পশু উনি যেমন অনেক খাবার সংগ্রহ করে, অনেক খাবার মানে খেয়ে আসে বা উনার যেখানে মন চায় সেখানেই চলে আসে। উনার স্বাধীনতা আছে। তেমনি যে আমাদের যে গদ্য কবিতার ক্ষেত্রে আমাদের স্বাধীনতা আছে। আমরা ওই উন্মুক্তর মতো আমরা যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করতে পারবো। আমাদের নির্দিষ্ট মাত্রা মিলের প্রয়োজন হবে না। নির্দিষ্ট রীতির প্রয়োজন হবে না। নির্দিষ্ট নিয়ম কানুন গঠন কাঠামোর প্রয়োজন হবে না। এগুলো আমাদের অনির্দিষ্ট হয়ে যাবে। এখানে আমরা উন্মুক্ত।
তাই যেহেতু আমাদের রাস্তা দুটি, একটি হচ্ছে সহজ রাস্তা, সোজা রাস্তা। এর মাঝে আমাদের আঁকাবাঁকা হওয়া যাবে না। আর একটি হচ্ছে বক্র রাস্তা। আমরা আঁকাবাঁকা, তেরা-বেঁকা যেভাবে ইচ্ছা আমরা যাইতে পারবো। এর মাঝে কোনো বাধা নেই। মনে কোনো বিপদও নাই। যে বাধা নাই নিয়ে আবার মনে করছে যে এর মাঝে বিপদ আছে। আসলে বিপদও নাই। যেহেতু কবিতা লেখার ২ টি পথ, একটি হচ্ছে উন্মুক্ত পথ, একটি হচ্ছে আবদ্ধ পথ। আমরা আবদ্ধ পথেও যদি থাকি কবিতা লিখি, এখানেও আমার কোনো বাধা নেই, বিপদ নেই। আমরা যদি উন্মুক্ত পথেও যদি গিয়ে কবিতা লিখি, এখানেও আমাদের মানে বাধা নেই, বিপদ নেই। দুটোই আমাদের উন্মুক্ত। মানে দুটি বলতে কি আমাদের মানে গদ্য যেটি উন্মুক্ত, এটি আমাদের জন্য উন্মুক্ত, বাদনহীন। আমরা আমাদের মন মতো ভাষা ব্যবহার করতে পারবো, শব্দ ব্যবহার করতে পারবো, তারপরে পংক্তি ব্যবহার করতে পারবো, চরণ ব্যবহার করতে পারবো। এখানে আমাদের নির্দিষ্ট কোনো সীমারেখা নেই, নির্দিষ্ট কোনো বাঁধন নেই। আর যখনই আমরা আবদ্ধ জীবনের মাঝে যাবো, আবদ্ধ অ আ লাইনের মাঝে যাবো, তখন আমাদের অবশ্যই বাধা আছে। মানে আপনার যে নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে হবে। নির্দিষ্ট গণ্ডি ছাড়া ব্যতিক্রম হওয়া যাবে না। এখানে ব্যতিক্রম যেতে চাইলেও আমরা যাইতে পারবো না। এ এটি একটি আবদ্ধ। যেমন অ্যা যেহেতু আমি মানে গৃহপালিত একটি পশুর উদাহরণ দিয়ে দিলাম যে এখানে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক সুন্দর লাইভ চলছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? তো যাই হোক, আলোচনার মধ্যে আমি অ্যা হয়তো যে আমার আলোচনার মস্তিষ্ক ঠিক রেখে, আলোচনার কথা ঠিক রেখে আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, যে এখানে যে বাঁধন মানে নির্দিষ্ট গণ্ডি, নির্দিষ্ট পথ, নির্দিষ্ট সীমারেখা, এটির মাঝে আমাদের মানে ব্যতিক্রম হওয়া যাবে না। এখানে আমাদের আঁকাবাঁকা হওয়া যাবে না। আমাদের সোজা স্ট্রেট ফরওয়ার্ড ভাবে চলতে হবে। তাহলেই আমরা অ্যা এ ওই সঠিক যে নির্দিষ্ট নিয়ম, এই নিয়মে আমরা লিখতে পারবো। তো আমাদের এই যে যাদের ধারণা, যারা বলে যে একটি পথ, কবিতা লেখার একটি পথ, কবিতা লেখার একটি নিয়ম কানুন, এটি তাদের বলা ভুল। তারা হয়তো এই বিষয় নিয়ে সঠিকভাবে এনালাইসিস করে নাই। যার কারণে তারা এই বিষয়টি নিয়ে মানে আমাদের মাঝে একটি সন্দেহ সংশয় সৃষ্টি করে দিয়েছে যে একটি পথ। আসলে একটি পথ নয়, এটি হচ্ছে ২ টি পথ। একটি পথ সহজ পথ, সোজা পথ। আর আরেকটি পথ হচ্ছে কি বক্র পথ, আঁকাবাঁকা পথ, বাঁধনহীন পথ, উন্মুক্ত পথ। উম যে একটি হচ্ছে মনে করেন জেলে বন্দি, আর একটি হচ্ছে কি স্বাধীন জীবন। একটি হচ্ছে ঘরে বন্দি, একটি হচ্ছে স্বাধীন জীবন বা মাঠে বিচরণ। এই যে উম মাঠে বিচরণ আর ঘরে জীবন এক হতে পারে না। আপনি ঘরে বন্দী হয়ে আছেন, ঘরের মাঝে আছেন, এটি একটি আপনি নির্দিষ্টর মাঝে আছেন। আর যখন আপনি মাঠে বিচরণ করেছেন, খোলা আকাশের মাঝে চলে গেছেন, তখন আপনি কি আবদ্ধ জীবনহীন হয়ে গেছেন, বাঁধনহীন জীবন হয়ে গেছেন, আপনি উন্মুক্ত হয়ে গেছেন। আপনি আপনার গণ্ডি থেকে বেরিয়ে গেছেন। তো যাই হোক, কবিতা লেখার যে ২ টি পথ, ২ টি রাস্তা, ২ টি নিয়ম, এটি আমাদের এই বিষয়টি আমাদেরকে পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। একটি হচ্ছে পদ্যরীতি, একটি হচ্ছে গদ্যরীতি। পদ্যরীতি সেটি হচ্ছে আবদ্ধ জীবন, আপনার বন্দি জীবন, ঘরের ভিতরে জীবন বা আপনার মানে ওই যে গৃহপালিত পশু বেঁধে রাখার মতো জীবন। আর যে গদ্য কবিতা হচ্ছে স্বাধীন জীবন। আপনার উন্মুক্ত জীবন। তারপরে আপনার মাটি বিচরণকারীর মতো একটি জীবন, বাহিরের জীবন, খোলা আকাশের জীবন। তো এই যে আমাদের ২ টি পথ, ২ টি মানে রাস্তা আমাদের আগে ক্লিয়ার করে নিতে হবে। এই ২ টি ক্লিয়ার করে নেওয়ার পরে এখন আপনাদের মনে বাসনা থাকতে পারে, আমি এখন কোন রীতিতে যাবো, কোন নিয়মে যাবো, কোন রীতিতে আমি আমার এই ছন্দ পদ্য রচনা করব। আমার যে মনের ভাবগুলো আমরা কোন রীতিতে প্রকাশ করব। একটি পদ্য রীতিতে প্রকাশ করতে পারেন, একটি গদ্য রীতিতে প্রকাশ করতে পারেন। আপনি একটি বাঁধন জীবনে গঠন করতে পারেন, একটি আপনি উন্মুক্ত জীবনে গঠন করতে পারেন। এখানে আপনাকে
যে আপনি যেটা নির্বাচন করে নেবেন সেটাই এর হয়। এখানে যে ধরা বাঁধা নির্দিষ্ট রীতিনীতি রীতিনীতি নিয়ম কানুন মানে গঠন পদ্ধতি এগুলি নাই। এখানে আপনাকে যে আপনার মস্তিষ্ক বা আপনার মেধা বা আপনার চিন্তা চেতনা যে পথ থেকে বেছে নিতে চায়, আপনি সেই পথটি বেছে নেবেন। এখানে আপনাদের আর মানে বাধা দেওয়ারও কেউ আসতেছে না। আর যদি কেউ বাধা দেয় তার সে বাধাটি হবে বড় ভুল বাধা। কারণ এই ভুল বাধা হওয়ার কারণ কি? সে আসলে ওই বিষয় জানে না। যার কারণে সে আপনাকে বাধা দিচ্ছে। তো এখানে বাধা দেওয়ার কোনো কিছুই নেই। যে আপনার উন্মুক্ত মনে আপনি যেতে চান, না আপনি আবদ্ধ জীবনে থাকতে চান। এইটা আপনার স্বাধীনতা। আপনি উন্মুক্ত জীবনে যেতে চান, যেতে পারেন। এখানে সমস্যা নেই। আপনি আবদ্ধ জীবনে থাকতে চান, থাকেন। এতে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, এখানে একটি বিষয়, সে বিষয়টি সবাইকে মনে রাখতে হবে যে একজন কবি, একজন মানে যে কবি হতে চাবে, যে কবিতা রচনা করবে, তাকে পদ্য এবং গদ্য ২ টি রীতির নিয়ম কানুন জানতে হবে। ২ টি রীতির কবিতা লেখার গঠন কাঠামো কলা কৌশল জানতে হবে। তাহলে সে ভবিষ্যতে কারো কাছে মানে নিম্নমানের হবে না। মানে তাকে কেউ মানে উড়িয়ে দিতে পারবে না। তাই যে আমি এখানে আরেকটি মেসেজ করব, আরেকটি সাজেশন দেব যে কবিদেরকে যারা কবি হতে চাবে বা যারা কবি লেখে বা যাদের নেশা আছে কবিতা লেখা, তাদেরকে আমি একটি বিষয়ে সাজেশন দেব যে তারা যাতে পদ্য এবং গদ্য ২ টি রীতি সম্বন্ধে কবিতা লিখতে পারে। একটি আবদ্ধ জীবন আরেকটি মানে বাদনহীন জীবন। সে যেন আবদ্ধ জীবনও কবি লিখতে পারে। যেমন নির্দিষ্ট মাত্রামে নির্দিষ্ট রীতিনীতি কাঠামো, এটি হচ্ছে আবদ্ধ জীবন। আর মানে আবদ্ধহীন জীবন যেটা বাদন ছাড়া জীবন, সেটি হচ্ছে কি অনির্দিষ্ট রীতিনীতি কাঠামো, সেটি হচ্ছে গদ্য ছন্দ। একজন লেখককে, একজন কবিকে অবশ্যই ২ টি রীতি জানা দরকার। তাহলে তার আর কোনো ঝামেলা হবে না। সে মানে তার কবিতার জগতে সে একজন পারফেক্ট ম্যান হয়ে যাবে। সে পারফেক্ট একজন কবি বা রাইটার হতে পারবে। তার যদি ২ টি রীতি জানা থাকে। তো তাই আমি আ তাদেরকে শেষ পর্যায়ে বা যারা এই কবিতা লেখার জন্যে আগ্রহ প্রকাশ করে বা যাদের চিন্তা চেতনা আছে আমরা ভবিষ্যতে কবি হব, তারা যেন অবশ্যই ২ টি রীতি আয়ত্তে নিয়ে আসে, ২ টি রীতির কবিতা লেখে। তাহলে তাদের জন্য মঙ্গলজনক হবে। মানে তারা ভবিষ্যতে অনেক উপকৃত হবে বা ভবিষ্যতে তারা উচ্চ পর্যায়ে চলে যাবে। এটি আমার মানে আদেশ বা সচেতন থাকবে যে তারা যেন ২ টি নিয়ম, ২ টি রীতিনীতি কাঠামো আ অনুসরণ করে কবিতা লেখে। তো যাই হোক, এখন আমাদের উপকরণ আমরা ধরে নিলাম যে এখন পদ্য ছন্দের কবিতা আমরা কিভাবে লিখব? যেহেতু প্রশ্নটা ছিল ছন্দের কবিতা কিভাবে লিখব? তো এখানে এক প্রশ্নের মাঝে কিছুটা ঘাটতি আছে বা প্রশ্নটা সঠিক হয়নি। এখানে সঠিক প্রশ্নটি হলো যে পদ্য ছন্দের কবিতা কিভাবে লিখব? অথবা গদ্য ছন্দের কবিতা কিভাবে লিখব? তো যাই হোক, যেহেতু ওই সকল ব্যক্তি তারা মানে ছন্দের কবিতা বলতে তারা পদ্য ছন্দের কবিতাকে বুঝিয়ে নিয়েছে বা পদ্য ছন্দের বলতে অক্ষরবৃত্ত ছন্দের কবিতা, মাত্রাবৃত্ত ছন্দের কবিতা, স্বরবৃত্ত ছন্দের কবিতাকে তারা বুঝিয়ে নিয়েছে। তো যাই হোক, আমরা আজকে এই বিষয় নিয়েই বাদবাকি আলোচনা এগিয়ে যাব। যতটুকু যাওয়া যায় ততটুকু আলোচনা করব। বাকি আলোচনা আ পরের সপ্তাহে পেশ করব ইনশাআল্লাহ। তো আমরা এখন পদ্য ছন্দের কবিতা কিভাবে লিখবো এই বিষয় নিয়ে আমাদের একটু আলোচনা দরকার বা এই বিষয়ে যেহেতু তারা প্রশ্ন করেছে যে আমরা ছন্দের কবিতা কিভাবে লিখবো, তো এইখানে আমি শুধু সামনে যোগ করে দিলাম পদ্য ছন্দের কবিতা কিভাবে লিখবো, তাহলে প্রশ্নটি সার্থক হয়ে গেল। তো পদ্য ছন্দের কবিতা লেখার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি অনুসরণ করতে হবে সে অনুসরণের
প্রধান যে বিষয়টি হচ্ছে যে আমাদেরকে অনুসরণের যে প্রধান বিষয়টি হচ্ছে যে আমাদেরকে আগে অক্ষরটি অক্ষর চিনতে হবে। পদ্মছন্দের কবিতা লেখার ক্ষেত্রে যেহেতু এখানে নির্দিষ্ট মাত্রা মিল, নির্দিষ্ট রীতিনীতি কাঠামো, যেমন নির্দিষ্ট মাত্রা মিল থাকতে হবে, নির্দিষ্ট রীতিনীতি কাঠামো থাকতে হবে, নির্দিষ্ট নিয়ম কানুন থাকতে হবে এই পদ্মছন্দের কবিতার ক্ষেত্রে। তাহলে আমাদেরকে অবশ্যই এই যে পদ্মছন্দের যে নির্দিষ্ট রীতিনীতি গঠন কাঠামো আছে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু কিছু উপকরণ আছে। সেই উপকরণগুলো আমাদেরকে জানতে হবে বা সেই উপকরণগুলো আমাদেরকে আয়ত্ত করে নিতে হবে। একটি বিষয় যে গদ্য ছন্দের কবিতা লিখতে গেলে উপকরণের তেমন আয়ত্ত করার প্রয়োজন হয় না। যেহেতু উপকরণগুলা সেই গদ্য ছন্দের কবিতার মাঝেও আছে কিন্তু সেগুলো নির্দিষ্টভাবে চলে না বিধায় সেই উপকরণগুলো আয়ত্ত করার প্রয়োজন পড়ে না। সেগুলো আয়ত্ত না করলেও চলে যাবে বা সেগুলো আয়ত্ত করার প্রয়োজন পড়ে না। কিন্তু যখন আপনি পদ্মছন্দের কবিতা লিখতে যাবেন, তখন আপনাকে যে নির্দিষ্ট পদ্মছন্দের কবিতা লেখার ক্ষেত্রে যে উপকরণগুলো আছে, এই উপকরণগুলো আপনাদেরকে অবশ্যই আয়ত্ত করে নিতে হবে। যদি আপনি এই উপকরণগুলো আয়ত্ত করে নিতে না পারেন, তাহলে কিন্তু আপনি পদ্মছন্দের কবিতা লিখতে পারবেন না। কেউ পারবেন না। তাই যারাই পদ্মছন্দের কবিতা লিখতে যাবেন বা লেখার চিন্তা ভাবনা করবেন তাদেরকে অবশ্যই উপকরণগুলো আয়ত্ত করে নিতে হবে। পদ্মছন্দর কবিতা বলতে যেমন অক্ষরবৃত্ত ছন্দের কবিতা, মাত্রাবৃত্ত ছন্দের কবিতা, স্বরবৃত্ত ছন্দের কবিতা, মিত্তাক্ষর রীতির কবিতা, তারপরে সনের রীতির কবিতা, তারপরে আপনার পয়ার রীতির কবিতা, তারপরে মুক্তক ছন্দের কবিতা, এই ধরনের যে নির্দিষ্ট মাত্রা মিলের যে সকল কবিতাগুলো আছে, এই কবিতাগুলো লিখতে গেলে কিছু উপকরণ আছে। এই উপকরণগুলো আপনাদেরকে অবশ্যই আয়ত্ত করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না আপনারা উপকরণগুলো আয়ত্ত করে নিতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু পদ্য ছন্দের কবিতা লিখতে পারবেন না। যেমন স্বরবৃত্ত ছন্দের কবিতা লিখতে পারবেন না, মাত্রাবৃত্ত ছন্দের কবিতা লিখতে পারবেন না, তারপরে আপনার অক্ষরবৃত্ত ছন্দের কবিতা লিখতে পারবেন না, তারপরে অমিত্রাক্ষর ছন্দের কবিতা লিখতে পারবেন না, তারপরে নির্দিষ্ট মাত্রামিল মুক্তক ছন্দের কবিতা লিখতে পারবেন না, তারপরে পয়ার ছন্দের কবিতা লিখতে পারবেন না, তারপরে আপনার সনেট ছন্দ বা রীতির কবিতা লিখতে পারবেন না। উপকরণ গুলো আয়ত্ত করে নিতে না পারলে এই কবিতাগুলো লিখতে পারবেন না। তাই আপনাদেরকে অবশ্যই উপকরণগুলো আয়ত্ত করে নিতে হবে। সেই উপকরণগুলো কি? ছন্দের কবিতা লেখার ক্ষেত্রে যে উপকরণগুলো আছে, সেই উপকরণগুলো কি? এই উপকরণের মধ্যে প্রথম যে উপকরণ যাকে আমাদেরকে আয়ত্ত করে নিতে হবে সেটি হচ্ছে অক্ষর বা দল কাকে বলে? আমাদেরকে যে উপকরণের যে প্রধান যে ছন্দের কবিতা লেখার, পদ্য ছন্দের কবিতা লেখার বিশেষ করে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, অমিত্রাক্ষর, মুক্তক, এই যে এই ধরনের ছন্দের কবিতাগুলো লেখার যে উপকরণগুলো আয়ত্ত করে নিতে হবে, এই উপকরণের প্রধান যে উপকরণ হচ্ছে যে অক্ষর বা দল কাকে বলে, এটি আমাদেরকে অবশ্যই আয়ত্ত করে নিতে হবে, চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে অক্ষর দল কাকে বলে। তারপরে অক্ষর দল আয়ত্ত করে নেওয়ার পরে আপনাদেরকে অবশ্যই দ্বিতীয় যে উপকরণটি হচ্ছে সেটি মুক্তাক্ষর বা মুক্তস্বর, বদ্যাক্ষর বা বদ্ধস্বর কাকে বলে এটি আপনাদেরকে আয়ত্ত করে নিতে হবে। যেমন মুক্তাক্ষর বা মুক্তস্বর কাকে বলে এটি আয়ত্ত করে নিতে হবে। আবার বদ্যাক্ষর বা বদ্ধস্বর কাকে বলে এটি আয়ত্ত করে নিতে হবে। তারপরে আপনার চতুর্থ উপকরণ হচ্ছে মাত্রা কাকে বলে? এটি আপনাদেরকে আয়ত্ত করে নিতে হবে। মাত্রা কিভাবে গঠিত হয়? এটি আপনাদের আয়ত্ত করে নিতে হবে। যেমন কোন শব্দের মাঝে কয় মাত্রা? মুক্তাক্ষরের মধ্যে কয় মাত্রা? তারপরে বদ্যাক্ষরের মধ্যে কয় মাত্রা?
বদ্যাক্ষর কোথায়, কোথায় ২ মাত্রা হয়, মুক্তাক্ষর কোথায়, কোথায় ১ মাত্রা হয়। আবার মুক্তাক্ষর কয়েকটা মুক্তাক্ষর গেলে আপনার ১ টা মাত্রা কমে যায়। আবার বদ্যাক্ষর কয়টা বদ্যাক্ষর গেলে ১ টা মাত্রা কমে বা বৃদ্ধি হয়ে যায়। তো এই ধরনের উপকরণগুলো আমাদেরকে জানতে হবে। এইগুলো জানলে তবেই আপনারা পদ্য ছন্দের কবিতা লিখতে পারবেন। তারপরে ৫ম উপকরণ হচ্ছে দৃশ্যমান বর্ণ বা অক্ষর কাকে বলে? এই বিষয়টি নিয়ে আপনাদেরকে জানতে হবে। তাহলে আমাদের ৫ টি উপকরণ যে পদ্য ছন্দের কবিতা লেখার ক্ষেত্রে মৌলিক যে ৫ টি উপকরণ তার ১ নম্বর হচ্ছে কি? অক্ষর বা দল কাকে বলে? ২ নম্বর উপকরণ হচ্ছে মুক্তাক্ষর বা মুক্তস্বর কাকে বলে? ৩ নম্বর উপকরণ হচ্ছে আপনার বদ্যাক্ষর বা বদ্যস্বর কাকে বলে? ৪ নম্বর উপকরণ হচ্ছে মাত্রা কাকে বলে? ৫ নম্বর উপকরণ হচ্ছে দৃশ্যমান বর্ণ বা অক্ষর কাকে বলে? তো আমাদের অবশ্যই, অবশ্যই যারাই পদ্য ছন্দের কবিতা লিখতে যাবে, তাদেরকে অবশ্যই, অবশ্যই এই উপকরণগুলো জানতে হবে। এই উপকরণগুলো আয়ত্ত করে নিতে হবে। এই উপকরণগুলো যতক্ষণ পর্যন্ত তারা বুঝতে না পারবে, এর প্রয়োগ করতে না পারবে, এর গতিবিধি আয়ত্ত করে নিতে পারবে না, এর গতিবিধি নির্ণয় করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কেউ পদ্য ছন্দের কবিতা লিখতে পারবে না। এটা 100%। এটি 100% আমার এই কথাটি সত্য। আর যদি কেউ বলে যে আমি উপকরণ ছাড়াই পদ্য ছন্দের কবিতা লেখছি, তাহলে সে কবিতায় জানে বা এ বিষয়ে তার কোনো জ্ঞানই নেই। কারণ আপনার কবিতা লেখার যে বিষয়টি হচ্ছে, সেটি হচ্ছে পদ্য ছন্দের কবিতা লেখার যে বিষয়টি হচ্ছে ৫ টি। আমরা ন্যূনতম প্রধান ৫ টি উপকরণ সম্পর্কে জানতে হবে। কেন জানতে হবে? এই উপকরণগুলো না জানলে কেন আমরা কবিতা লিখতে পারবো না? সে বিষয় নিয়ে একটি বেসিক আলোচনা বা বেসিক ধারণা দিই। যেমন আপনার উম আপনার যে নির্দিষ্ট মাত্রামিল কবিতা লিখতে গেলে বা নির্দিষ্ট রীতির কবিতা লিখতে গেলে বা পদ্য ছন্দের কবিতা লিখতে গেলে সেখানে নির্দিষ্ট মাত্রা মিলের প্রয়োজন হয়। নির্দিষ্ট মাত্রা মিলের প্রয়োজন হয় যে যদি সেখানে নির্দিষ্ট মাত্রা মিল দেওয়া না যায় সেটি পদ্য ছন্দের কবিতা হয় না। আর যদি আমরা নির্দিষ্ট মাত্রা মিলের দিতে পারি সেটি আমাদের পদ্য ছন্দের কবিতা হয়। আর যখনই আমরা নির্দিষ্ট মাত্রা মিলের বাইরে যাব সেটি কখনো পদ্য ছন্দের কবিতা হয় না। তাইলে আমাদের নির্দিষ্ট মাত্রা মিলের কবিতা লিখতে গেলে অবশ্যই আমাকে জানতে হবে যে আমার এই যে যেমন আমি একটু কবিতার লাইন দিয়ে বা কবিতার চরণ পংক্তি পরে উদাহরণ দিচ্ছি তাহলেই বোঝার সহজ হবে। যেমন আপনাদের যে কবর কবিতাটি যে ওখানে আমি একটি চরণ উল্লেখ করি বা অতঃপর বা আমার কবিতা থেকে আমি উদাহরণ দিচ্ছি যে যেহেতু আমার কবিতা আমার সামনে আছে এখানে আমি বিস্তারিত বিশ্লেষণ করতে পারবো। তারপরে যেহেতু কবিতার কথা বলছি সেখান থেকে একটি চরণ পড়ে দেখি যে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। তো এই যে আমাদের যে এই যে ইচ্ছে নির্দিষ্ট মাত্রা মিলে যে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। তো এখানে আমাদেরকে এই যে নির্দিষ্ট যে ৩ টি মাত্রাবৃত্ত ছন্দে ৬ মাত্রার কবিতা লেখা হয়েছে। ৬ মাত্রা আর ২ মাত্রা হইছে অপূর্ণ পর্ব। এখানে নির্দিষ্ট মাত্রা হচ্ছে ৬ মাত্রা। আর অপূর্ণ পর্ব হচ্ছে ২ মাত্রা। তাহলে আমরা এই যে এখানে যদি আমরা যে ওই যে একটু আগে বললাম যে যদি আমরা নির্দিষ্ট অক্ষর না চিনি, মুক্তাক্ষর, বদ্যাক্ষর না চিনি তাহলে আমরা এখানে ৬ মাত্রা কিভাবে ব্যবহার করব? ৬ মাত্রা কিভাবে উল্লেখ করব? যে এখানে ৬ মাত্রা আছে না ৭ মাত্রা আছে আমরা চিনব কিভাবে? এর পরিচিতি লাভ করব কিভাবে? সেটি তো আমাদেরকে অবশ্যই, অবশ্যই চিনতে হবে এবং এর পরিচিত আ আ বিষয়গুলো বুঝতে হবে বা অন্যকে বোঝাতে হবে। তো এই যে ওইখানে তোর, ওইখানে তোর দাদির কবর। এই যে ওইখানে, এখানে কিন্তু আপনাদের যে ওই যেহেতু এখানে একটি বর্ণই আছে কিন্তু ওই শব্দটি আপনাদের
২ মাত্রা দেওয়া হয়েছে। ওইখানে তোর, এখানে ৬ মাত্রা। ওই এটি হচ্ছে উম আপনার বদ্যস্বর বা আ বদ্যাক্ষর। ওই ২ মাত্রা খানে এটি ২ টি আপনার, আপনার মুক্তস্বর বা মুক্তাক্ষর। খা নেই। তোর এটি হচ্ছে বদ্যস্বর বা বদ্যাক্ষর। তাহলে আমাদের এখানে কি ওই ২ মাত্রা, খানে ২ মাত্রা, তোর ২ মাত্রা। আমরা ৬ মাত্রা। এখন যদি আমরা অক্ষর না চিনি, আমরা যদি অক্ষরের প্রয়োগ না করি, যে আমরা যদি অক্ষরের প্রয়োগ শিখতে না পারি, তাহলে আমরা কি এই নির্দিষ্ট মাত্রা মিলের ছন্দের কবিতা লিখতে পারবো? পদ্য ছন্দের কবিতা লিখতে পারবো? কখনোই পারবো না। যতক্ষণ পর্যন্ত আমরা যে আপনার যে পদ্য ছন্দের কবিতা লেখার ক্ষেত্রে যে উপকরণগুলো আছে, এই উপকরণগুলো আয়ত্ত করে নিতে পারবো না, উপকরণগুলো বুঝতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা পদ্য ছন্দের কবিতা লিখতে পারবো না। যখনই আমরা উপকরণগুলো আয়ত্ত করে নিতে পারবো, তখনই আমরা পদ্য ছন্দের কবিতা লিখতে পারবো। তাহলে যারা প্রশ্ন করেছেন ছন্দের কবিতা কিভাবে লিখবো, তাদের কাছে আমার একটি মূল মেসেজ, সেই মেসেজটি হলো সর্বপ্রথম আপনাদেরকে পদ্য ছন্দের কবিতা লিখতে গেলে যে উপকরণগুলো আছে, উপকরণগুলো আগে আয়ত্ত করে নিতে হবে। উপকরণগুলোর হচ্ছে মৌলিক যে উপকরণগুলো আছে ৫ টি, আরো কিছু উপকরণ আছে এগুলো আপনার মাঝে, মাঝে পড়ছে সেগুলো পরে, কিন্তু এই মৌলিক ৫ টি উপকরণ আপনাদেরকে অবশ্যই, অবশ্যই আগে আয়ত্ত করে নিতে হবে। ১ম উপকরণটি হচ্ছে অক্ষর চিনতে হবে, অক্ষর বুঝতে হবে। তারপরে মুক্তাক্ষর চিনতে হবে। অ্যা উম তারপরে ৩য় টি হচ্ছে বদ্যাক্ষর চিনতে হবে। তারপরে মাত্রা কাকে বলে, মাত্রা কিভাবে গঠিত তা চিনতে হবে। তারপরে দৃশ্যমান বর্ণ বা অক্ষর কাকে বলে তা চিনতে হবে বা বুঝতে হবে। তাহলেই আপনারা পদ্য ছন্দের কবিতা লিখতে পারবেন। তো যাই হোক, যে আমার এই যে আমি একটু উদাহরণ দিয়ে দিলাম যে, "ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে।" এটি কিন্তু মাত্রাবৃত্ত ছন্দের ৬, ৬, ৬ অপূর্ণ ২ মাত্রা মিলে কবিতা। এখানে আমাদেরকে এই ৬, ৬, ৬ ২ মাত্রা কিভাবে হলো, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। যেমন আমি ১ম হচ্ছে ওই, এখানে ২ মাত্রা, খানে এখানে ২ মাত্রা, তোর এখানে ২ মাত্রা। ওই হচ্ছে বদ্যাক্ষর ২ মাত্রা পেয়েছে। খানে এটি ২ টি মুক্তাক্ষর, এখানে ২ মাত্রা পেয়েছে। তারপরে আপনার তোর এটিও বদ্যাক্ষর ২ মাত্রা পেয়েছে। এই যে কেন ২ মাত্রা পেল? আর এটি কেন বদ্যাক্ষর হলো? এটি কেন মুক্তাক্ষর হলো? এইগুলো কি? এইগুলো আমাদেরকে অবশ্যই ছন্দের কবিতা লেখার ক্ষেত্রে জানতে হবে। মানে ছন্দের কবিতা বলতে কি? পদ্য ছন্দের কবিতা লেখার ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে। কিন্তু যদি গদ্য ছন্দের কবিতা লেখেন, তাহলে এই উপকরণের দরকার নেই। উপকরণ আপনাদের জানার দরকার নেই। যখনই আপনারা পদ্য ছন্দের কবিতা লিখতে হবে, তখনই আপনাদেরকে উপকরণগুলো জানতেই হবে। উপকরণগুলো আয়ত্ত করে নিতে হবে। তবেই আপনারা পদ্য ছন্দের কবিতা লিখতে পারবেন। অন্যথায় পাবেন না। আর যদি কেউ লেখেন যে আমি উপকরণ আয়ত্ত করা ছাড়াই মানে পদ্য ছন্দের কবিতা লিখতেছি, তার একটা পদ্য ছন্দের কবিতা হয়নি। এটা আমি হাজারবার চ্যালেঞ্জ দিয়ে বললাম যে তার ওটা পদ্ম ছন্দের কবিতা হয়নি। সেটি হচ্ছে মানে আপনার হয়তো অন্ত্যমিল দিয়ে কবিতা হয়েছে, অন্ত্যমিলের কবিতা হয়েছে। কিন্তু সেটি পদ্ম ছন্দের কবিতা হয়নি। সেটি নির্দিষ্ট মাত্রা মিলের কবিতা হয়নি। সেটি নির্দিষ্ট নিয়ম কানুন কাঠামোর কবিতা হয়নি। সেটি হয়তো অন্ত্যমিলের কবিতা হয়েছে উপকরণ ব্যতীত। যখনই আপনারা মনে জাগবে যে আমরা পদ্য ছন্দের কবিতা লিখতে যাব, যখনই আপনাদের এই মনে চেতনা আসবে যে আমরা পদ্য ছন্দের কবিতা লিখব, তখনই আপনাদেরকে উপকরণ জানতে হবে। কারণ পদ্য ছন্দের কবিতা উপকরণ ছাড়া হয় না। পদ্য ছন্দের কবিতার মধ্যে স্বরবৃত্ত ছন্দের কবিতা, মাত্রাবৃত্ত ছন্দের কবিতা, তারপরে অক্ষরবৃত্ত ছন্দের কবিতা, অমিত্রাক্ষর রীতির কবিতা, তারপরে পয়ার ছন্দের কবিতা, তারপরে সনেট রীতির কবিতা, তারপরে নির্দিষ্ট মাত্রা মুক্ত ছন্দের কবিতা। এইগুলো এই ৫ টি কবিতা বা ৬ টি কবিতা লিখতে গেলে আপনাদেরকে অবশ্যই, অবশ্যই উপকরণ জানতে হবে। উপকরণ আয়ত্ত করে নিতে হবে। উপকরণ নিয়েই, উপকরণ আয়ত্ত করে নিয়ে আপনাদেরকে কবিতা লিখতে হবে। আর যদি আপনার উপকরণগুলো আয়ত্ত করতে না পারেন, তাহলে আপনাদের কবিতা
আপনারা এই পদ্মছন্দের কবিতা লিখতে পারবেন না। তো যাই হোক, এই যে উপকরণগুলো কি, কি এই বিষয় নিয়ে একদিন আমাকে অবশ্যই মানে ওই মাত্রা কিভাবে গঠিত হয়, মাত্রা কিভাবে নির্ণয় করা হয়, মাত্রা কিভাবে হবে, একটি নির্দিষ্ট ৬ মাত্রা কিভাবে গঠিত হবে, এগুলো নিয়ে একদিন আমাকে আরো আলোচনা করতে হবে। তো আজকে আলোচনা করতে অনেক সময় পেরিয়ে গেছে। প্রায় উম ঘন্টা খানেক মানে আপনার ১ ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। একক আলোচনা উম দীর্ঘায়িত মানে আর করা যাচ্ছে না। তো যাই হোক, এখান থেকে যদি আপনারা কিছু মানে আমার এই আলোচনা থেকে যদি আপনারা কিছু উপকারী পেয়ে থাকেন বা আপনাদের মাঝে যদি কোনো সংশয় সন্দেহ সৃষ্টি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই মেসেজ করে জানাবেন। তো এই যে আর যদি আপনাদের এই বিষয় নিয়ে কোনো কিছুই সংশয় সন্দেহ সৃষ্টি না হয় আর আপনারা যদি কোনো উপকৃত না হন, তাহলে হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারি নাই, নতুবা আপনারা কোনো কিছু বুঝিতে পারেন নাই। দুটির একটি। হয় আমি আপনাদেরকে কোনো কিছু বোঝাতে পারি নাই, নতুবা আপনারা আমার থেকে কোনো কিছু বুঝতে পারেন নাই বা আপনারা কোনো কিছু বুঝতে পারেন নাই। বিষয়টি এমন হয়ে দাঁড়াবে। তো যাই হোক, যদি এই বিষয় নিয়ে যদি কারো মনে কোনো সংশয় সন্দেহ সৃষ্টি হয়, তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, অথবা যদি আমার কোনো ভুল থাকে সে বিষয়টি নিয়ে আমার সমালোচনা করবেন। অ্যা আর অথবা আমাকে যদি কোনো উপদেশ দেওয়ার থাকে তাহলে আমাকে এই বিষয়টি নিয়েও অ্যা আমাকে মানে উপদেশ দেওয়ার মতো কথাগুলো বলবেন। আমি অবশ্যই আপনাদের উপদেশগুলো মেনে চলার চেষ্টা করব বা সেভাবে কাজ করার চেষ্টা করব। তো এই যে আমাদের যে নামের কারণে যে আমাদের পদ্য ছন্দের কবিতা আর গদ্য ছন্দের কবিতা, এটির মাঝে যে আমরা একটি বিষয় যে ক্লিয়ার হয়ে গেল যে পদ্য ছন্দের কবিতা লেখার ক্ষেত্রে নির্দিষ্ট উপকরণের প্রয়োজন হয়, নির্দিষ্ট রীতিনীতি নিয়ম কানুনের প্রয়োজন হয়, নির্দিষ্ট মাত্রা মিলের প্রয়োজন হয়। আর গদ্য ছন্দের কবিতা লেখার ক্ষেত্রে নির্দিষ্ট উপকরণের কোনো প্রয়োজন হয় না, নির্দিষ্ট মাত্রা মিলের কোনো প্রয়োজন হয় না, নির্দিষ্ট রীতি-নীতি মানে গঠন কাঠামোর কোনো প্রয়োজন হয় না। এটি উন্মুক্ত। এই উন্মুক্ত ধারাতেই চলে। এগুলোর কোনো হিসাব-নিকাশের প্রয়োজন হয় না। তো আপনাদের যেটি ভালো মনে হয়, আপনাদের যেটি লেখতে আপনাদের কাছে সহজবোধ্য মনে হয় সেটি আপনারা লিখবেন। এতে কোনো আ আপনার মানে এই বিষয় নিয়ে কেউ আপনাকে বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। হ্যাঁ, তবে কিছু ব্যক্তি আছে যারা আপনাদেরকে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। যদি আমি একটি কথা বলি, যদি আপনি আপনার যে রোগটি আপনার হয়েছে, এই রোগ ধরেন আপনার মানে আপনার জ্বর, মাথা ব্যথা যেকোনো একটি রোগ হয়েছে। এই রোগের জন্য আপনার পারফেক্ট হলো এ এ এলোপ্যাথি ঔষধ, এলোপ্যাথি ট্রিটমেন্ট, যে ওই ব্যক্তি যদি একটি ট্রিটমেন্ট দেয় তাহলে আপনার সহজে রোগটি ভালো হয়ে যাবে। এখন আপনি যদি ওই ব্যক্তির কাছে না গিয়ে আপনি কবিরাজের বাসায় যান, যে কবিরাজে আমার ঝাড়ফুঁক দিয়ে পানি দেবে, পানি পড়া দেবে বা ঝাড়ফুঁক দিয়ে দেবে, আমার এই রোগটি ভালো হয়ে যাবে। তাহলে আপনার এখানে যে ২ টি বিষয়, একটি আপনার যে রোগটি জ্বর এসেছে বা মাথা ব্যথা বা অন্য কিছু, আপনার এই যে রোগটি হয়েছে, এই রোগটি আপনি সহজেই, আপনি নির্মূল করতে পারতেন এলোপ্যাথি ডাক্তারের কাছে গেলে ওনার একটি ট্রিটমেন্টের কারণে। আপনি কিন্তু না তা নয় আপনি কবিরাজের বাসায় গেলেন, ঝাড়-তাবিজের আশ্রয় নিলেন বা তাবিজের আশ্রয় নিলেন। আপনার রোগটি মানে সারতে দীর্ঘায়িত লাগলো বা এর একটি মেয়াদ থাকে, এই মেয়াদ পর্যন্ত থাকলো। তো যাই হোক, এই যে এখানে বিষয়টি আপনার যারা বলে, আপনি আপনারা যারা এই ধরনের কথা বলে, আপনারা তাদের কাছে যাবেন না। যে উপকরণ বা নীতি কানুন, যে একটির মাঝে বা একটি রীতিনীতি কানুন, আর কোনো রীতিনীতি কানুন নাই, তাহলে এটি আপনাদের ভুল হবে। আপনাদেরকে ওই
আপনাদেরকে ওই ধরনের মানে লোকের কাছে যাইতে হবে যারা রীতিনীতি নিয়মে আপনাকে সঠিক জ্ঞান দান করবে। আপনাদেরকে সেই ব্যক্তির কাছে যেতে হবে। আর যদি আপনারা সেই ব্যক্তির কাছে না যান, আপনারা যদি আপনাদের মন মতো ব্যক্তির কাছে যান, তাহলে আপনারা সঠিক পথ পাবেন না। তাই যারা এই উম কাব্য জগতের মাঝে ঘনিষ্ঠ বা যারা এই কাব্য জগতের ব্যাখ্যা বিশ্লেষণ করে, আপনাদেরকে কবিতা লেখার নিয়ম কানুন, কবিতা লেখার রীতিনীতি বিষয় নিয়ে আপনাদেরকে অবশ্যই সেই যারা এই বিষয়ে পারদর্শী তাদের কাছেই যেতে হবে। যদি আপনারা তাদের কাছে না গিয়ে যদি আপনারা হাতুড়ে ডাক্তারের কাছে যান, যেমন আপনার জ্বরটি ভালো হওয়া সম্ভব নয়, তেমনি আপনাদের যে কবিতা লেখাও যেমন আপনাদের জ্বরটি ভালো হওয়া সম্ভব নয়, তেমনি আপনারা যদি মানে সঠিক ব্যক্তির কাছে না যান, তাহলে আপনাদের কবিতা লেখারও যে একটি রাস্তা, সেই রাস্তাটিও পাবেন না। আপনার সঠিক নিয়মটি পাবেন না, সঠিক রীতিনীতি কানুন পাবেন না, সঠিক গঠন আ কানুন পদ্ধতি পাবেন না। আপনারা বিভ্রান্তির মাঝে চলে যাবেন। আপনাদেরকে তারা বিভ্রান্তির মাঝে ফেলে দেবে। আপনাদেরকে তারা সংশয়ের মাঝে ফেলে দেবে। আপনারা আপনাদেরকে তারা সন্দেহের মাঝে ফেলে দেবে। তাই এই বিষয় নিয়ে আপনাকে সঠিক ব্যক্তির কাছে যেতে হবে, যিনি এই বিষয়ে পারদর্শী। যেমন ভালো ডাক্তারের কাছে গেলে ভালো একটি রেজাল্ট পাবেন। আর যদি আপনারা হাতুড়া ডাক্তারের কাছে যান, হাতুড়া ডাক্তারের কাছে গেলে আপনার তেমনই রেজাল্ট পাবেন। তেমনি আপনারা যারা কাব্যের জগতে কাব্য নিয়ে আলোচনা করে, তাদের কাছে গেলে ভালো একটি দিক নির্দেশনা পাবেন। আর যদি ওই ধরনের ব্যক্তির কাছে যান যারা এই বিষয়ে নিয়ে তাদের তেমন কোনো জ্ঞান নেই, তাহলে তাদের কাছে তেমন আপনি উত্তর পাবেন, যা যে উত্তর আপনাদের জন্য ক্ষতিকর দিক নিয়ে আসবে, যে উত্তর আপনাদের জন্য ক্ষতিকার হয়ে দাঁড়াবে। তাই আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই সঠিক ব্যক্তির কাছে যাবেন, যে ব্যক্তি আপনাকে সঠিক দিক নির্দেশনা দেবে। তো যাই হোক, এখন যেহেতু এখানে এ আলোচনাটি পরিপূর্ণ বা সমাপ্তি করা গেল না। সমাপ্তি করতে গেলে আরো অনেক সময়ের প্রয়োজন। তো একাধারে এই বিষয় নিয়ে এত সময় নিয়ে আলোচনা করাও মানে কারো পক্ষে সম্ভব হবে না। তো এই যে ছন্দের কবিতা কিভাবে লিখবো, এই কবি এই আলোচনার করতে গিয়ে যে এই আলোচনা মানে এনালাইসিস করতে গিয়ে বা এই আলোচনার বিষয়বস্তু বুঝতে গিয়ে যে আমাদের একটি বিষয়ে প্রকাশ পেয়ে গেল, ছন্দের কবিতা বলতে যে ২ টি পদ্য ছন্দের কবিতাও ছন্দের কবিতা, গদ্য ছন্দের কবিতা সেটিও ছন্দের কবিতা। তো আমরা এই প্রশ্নটি আমাদেরকে এভাবেই করতে হবে। আমরা পদ্য ছন্দের কবিতা কিভাবে লিখবো? আমরা গদ্য ছন্দের কবিতা কিভাবে লিখবো? এভাবেই প্রশ্নটি করতে হবে। আর যেহেতু পদ্য ছন্দের কবিতা লেখার ক্ষেত্রে আমরা যে বিষয়টি পেলাম, সেটি আমাদেরকে অবশ্যই যে এখানের যে মানে আপনার ফর্মুলা বা আপনার যে কিছু নিয়ম কানুন পদ্ধতি যেগুলো আছে, এগুলো আগে অনুসরণ করতে হবে। যে আপনাদের যে নির্দিষ্ট পদ্য ছন্দের কবিতা লেখার জন্যে যে আপনাদের কিছু উপকরণ, যে উপকরণগুলো ছাড়া পদ্য ছন্দের কবিতা লেখা যাবে না, সেই উপকরণগুলো আমাদেরকে আগে জানতে হবে। এই উপকরণগুলো আমাদেরকে আয়ত্ত করে নিতে হবে। তবেই আমরা পদ্য ছন্দের কবিতা লিখতে পারবো। গদ্য ছন্দের কবিতা লেখার ক্ষেত্রে আমাদের উপকরণগুলো আয়ত্ত করার দরকার নেই। উপকরণগুলোর মানে ওইভাবে প্রকাশ করারও প্রয়োজন। কারণ যেহেতু ওখানে উপকরণ নির্দিষ্ট উপকরণের প্রয়োজন হয় না। যদিও ওখানে উপকরণ আছে, সব সব কবিতার মাঝে উপকরণ আছে। তবে একটি হচ্ছে নির্দিষ্ট উপকরণ, আরেকটি হচ্ছে অনির্দিষ্ট উপকরণ। যে মানে পদ্ম ছন্দের ক্ষেত্রে নির্দিষ্ট উপকরণগুলো লাগবে। যে উপকরণগুলো কথাগুলো বলেছি আমি, যে অক্ষর চিনতে হবে, অক্ষর কাকে বলে এগুলি বুঝতে হবে। তারপরে আপনার মুক্তাক্ষর কাকে বলে তাকে চিনতে হবে, তাকে বুঝতে হবে। বদ্যাক্ষর কাকে বলে তাকে চিনতে হবে, তাকে বুঝতে হবে। মাত্রা কাকে বলে তাকে চিনতে হবে, তাকে বুঝতে হবে। দৃশ্যমান বর্ণ বা অক্ষর কাকে বলে তাকে চিনতে হবে, তাকে বুঝতে হবে। তারপরে আরো যে উপকরণগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের জ্যোতিচিহ্ন, তারপরে এই পর্যায়ে যে আপনার
আপনারা পংক্তির শেষে যে এমন একটি লাইনের শেষে একে কি বলে? তারপরে ভাষাগুলো যদি শেষ না হয় তাকে কি বলে? এটির উপকরণ কি? এর নাম কি? তারপরে একটি পরিপূর্ণ বাক্য বা একটি পরিপূর্ণ কবিতার যে মানে কথাগুলো শেষ হয়ে গেল এটাকে কি বলে? এই ধরনের আরো অনেকগুলো উপকরণ আসছে। এগুলো পরের বিষয়। তবে আপনাদেরকে পদ্য ছন্দের কবিতা লিখতে গেলে ৫ টি উপকরণ লাগবে। সেই বিষয়টি আপনাদেরকে অবশ্যই আয়ত্ত করে নিতে হবে। তো যাই হোক, যারাই প্রশ্ন করেছেন আমি তাদের সবাইকে বলি যে পদ্য ছন্দের কবিতা লেখার ক্ষেত্রে পদ্য ছন্দের কবিতা কিভাবে লিখবো, এটি লিখতে গেলে আপনাদেরকে অবশ্যই উপকরণগুলো আগে আয়ত্ত করে নিতে হবে। উপকরণগুলো আয়ত্ত করে নাহলে আপনারা পদ্য ছন্দের কবিতা লিখতে পারবেন না। আমি সামনের আলোচনায় সামনের সপ্তাহে উপকরণগুলো কি, উপকরণগুলো কিভাবে আমরা চিনবো, উপকরণগুলো বুঝার মাধ্যম কি, এই উপকরণগুলো আমরা আয়ত্ত করে নেব। যাই হোক, উম আলোচনা করতে অনেক সময় চলিয়ে গেল। তো আজকে আমি একটি আমার আলোচনার শেষ প্রান্তে আমি একটি আমার মনে পদ্য ছন্দের কবিতা আবৃত্তি করে আজকের এই আলোচনা শেষ করে দেব। এটি আমার নিজের লেখা। আমি এটি নিজেই লিখেছি। এই কবিতাটির নাম কবিতাটির শিরোনাম হচ্ছে "কি হবে এ দেশ জাতির"। ভাষার ভেতরে আলোচনা করতেছি হয়তো কবিতাটি আমি সেভাবেই মানে যেভাবে ভাব বিলাস দেওয়ার প্রয়োজন সেভাবে হয়তো আমি এই কবিতাটি আবৃত্তি করতে পারবো না। তবে চেষ্টা করব ভাবে আবৃত্তি করার জন্য। যে কবিতাটি আমি আবৃত্তি লিখে চলে যাচ্ছি। এই আবৃত্তির মাধ্যমে আজকের আমি আলোচনা শেষ করব। এটি হচ্ছে আমার অক্ষরবৃত্ত ছন্দের কবিতা। এই কবিতার মাত্রা পর্ববিন্যাস হচ্ছে ৮+১০ মাত্রার। মানে ১ম আছে ৮ মাত্রা, পরে আছে ১ম পদে আছে ৮ মাত্রা, পরের পদে আছে ১০ মাত্রা। এইভাবেই এই নিয়মে আমি সম্পূর্ণ কবিতাটি লিখেছি। অ্যা এইভাবেই যে পদ্য ছন্দের কবিতা লিখলে এইভাবেই লিখতে হবে। সেটি আপনাদেরকে সাধারণ কিছু একটি ধারণা দিচ্ছি যে যদি কারো প্রয়োজন হয় তারা কবিতাটি লিখতে পারেন বা এই বিষয়গুলি দেখতে পারেন যে এটি লেখার নিয়ম কানুনগুলি কিভাবে এসেছে। তো কবিতাটি আবৃত্তি লিখে চলে যাচ্ছি। দিকে ঝড় উঠে এই হৃদয়ের অন্তমূলে কার কাছে স্থান পাবে এই বাংলার মানব। দিকে ঝড় উঠে এই হৃদয়ের অন্তমূলে কার কাছে স্থান পাবে এই বাংলার মানব কুলে। কার কাছে স্থান পাবে এই বাংলার অর্থ সম্পদে, কার কাছে স্থান পাবে এই বাংলার ভূমি জগতে। কার কাছে স্থান পাবে এই বাংলার অর্থ সম্পদে, কার কাছে স্থান পাবে এই বাংলার ভূমি জগতে। সবার একটি আছে নিরাপদ সুরক্ষিত স্থানে, এদের স্থান কোথায় বলো না মোর দেশের মহাগণে। সবার একটি আছে, সবার একটি আছে নিরাপদ সুরক্ষিত স্থানে, এদের স্থান কোথায় বলো না দেশের মহাগণ। এরা তো বিলীন হবে, এরা যে বাদনহীন পুষ্প। এরা তো বিলীন হবে, এরা যে বাদনহীন পুষ্প। আর কিবা নাই চাবে এমন মনোহরিণী পুষ্প। বিরোধ ধ্বংসের প্লাবন তোমাদের সামনের পদে, এখনো সময় আছে ফিরে আসার সঠিক পথে। বিরোধ ধ্বংসের প্লাবন তোমাদের সামনের পদে, এখনো সময় আছে ফিরে আসার সঠিক পথে। তা না হইলে আবারও নেমে আসবে দুঃখের কুণ্ড, আবারও সকল কিছু হারিয়ে যাবে পূর্বের মতো। এই পতনের জন্য তোমরা নিজে দায়ী সকলে, ফল তো তাহাই পাবে যা করবে আয় সবে মিলে। এই পতনের জন্য তোমরা নিজে দায়ী সকলে, ফল তো তাহাই পাবে যা করবে আয় সবে মিলে। সামান্য ভুলের তরে হবে গোটা জাতির বিনাশ, আবারও ভিত্তের বেশে থাকতে হবে অনন্ত মাস। সামান্য ভুলের তরে
হবে গোটা জাতির বিনাশ। আবারও ভিত্তের বিষে, আবারও ভিত্তের বিষে থাকতে হবে অনন্ত মাস, থাকতে হবে অনন্ত মাস। যাই হোক, কবিতাটি আবৃত্তি শেষ হয়ে গেল। এই কবিতাটি আমার অক্ষরবৃত্ত ছন্দে লেখা, মাত্রা পর অভিলাষ ৮+১০ মাত্রার। আমি এভাবেই কবিতাটি লিখেছি। আবৃত্তি সঠিকভাবে করতে পারি না। আবৃত্তি করতে গেলে একটি সঠিক মঞ্চের প্রয়োজন হয় বা একটি উন্মুক্ত মানে জায়গার পরিবেশের প্রয়োজন হয়। সেখানে উন্মুক্ত বা আপনার ভাব দিয়ে কবিতাটা আবৃত্তি করা যায়। সে সময় যেহেতু ভাষার ভেতরেই তো ওই ধরনের আসলে হয়নি বা ওভাবে আমি গড়ে উঠতে পারিনি। যাই হোক, কবিতা আবৃত্তি করার ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দেবেন। তো আজকের আলোচনা এখানেই সমাপ্তি করলাম। সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন ও সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।